রূপান্তর সত্যিকারের হাহুতাশ ভুলে মজা করা শুরু করলো। বাসর ঠাসর করে ফেলেছিস নাকি আমাকে জানিয়ে করবি বলে বসে আছিস? তটিনী নাক সিটকালো। বাসর টাসর হতে হলে সামাজিকভাবে বিয়ে হওয়া আবশ্যক। এটা কোনো বিয়ে হলো? একটা সম্পর্কে আবদ্ধ করতেই জাস্ট হলো আর কি। আর তুই কি অসল রে? আমি কি তোকে তোর বিয়ের পর বাসরের কথা জিজ্ঞেস করেছি? হ্যাঁ, দুজনেরই তো তাড়াহুড়োর বিয়ে। রূপান্তর মন খারাপ করে বলল। আমারটা সামাজিক হলে ভালো হতো রে। তটিনী ভ্রু কুচকালো। হঠাৎ অপছন্দের বিয়েটা নিয়ে এত বাড়াবাড়িতে মিনহাজ চৌধুরীর সাথে কি চলে আজকাল? রূপান্তর চোখের চশমা ঠিক করলো, দুদিকে মাথা দুলিয়ে হেসে নিল। কিছুই চলছে না, আপাতত প্রেম হবে হবে ভাব। তটিনী ঠোঁট উল্টালো। রুদ্রভাই প্রেম কি বোঝে না মনে হয়, কি জানি, বুঝলেও বুঝতে পারে এমন রসকসহীন মানুষ। রূপান্তরকে এই কথা বললেও তটিনী মনে মনে বলল, রসকসীন না ছাই, গতকাল আমার রুমে বারান্দা টপকে ঢুকে গেছিল। এই ব্যাটার রস তো বেয়ে বেয়ে পড়ে। তবা বলে তটিনী ভাবা বন্ধ করলো। রূপান্তর তটিনীকে লক্ষ্য করছে এতক্ষণ ধরে। কি ভাবলি রে? তোর মুখের রিয়াকশন চেঞ্জ হলো কেন? কি লুকিয়েছিস বল? কিছু না ভাই, কি লুকাবো? লুকানোর কি কিছু আছে? কিছু লুকালে তো জেনেই যাবি। তোর সোর্স তো বড়, দ্য গ্রেট রুদ্র ভাইয়ের সাথে কন্ট্রাক্ট করিস। রূপান্তর চুল পেছনে ঠেলে ভাব নিল। অবশ্যই আমার সোর্স অনেক বড়, সম্মান টম্মান করিস, যতই হোক পাওয়ার আছে। তটিনী বিড়বিড় করলো। তোর ব্যাঙ্গের সোর্স, সেজন্য নিজের জামাইয়ের সম্পূর্ণ নামটাই জানলি গতকাল। রূপান্তর চোখ বড় করলো। তটিনী জিহ্বাতে কামড় দিল। কিছুই না রে, রুদ্র ভাইয়ের তো ভিসা কমপ্লিট, চলে যাবে 2-3 দিনের ভেতরে। এটাই বলার বাকি ছিল তোকে। রূপান্তর তটিনীর দিকে দুঃখী চোখে তাকিয়ে বলল, বিশ্বাস কর দোস্ত, এই দুঃখে আমি চোখে পানি আনতে চেষ্টা করছি। রুদ্রভাই বিদেশে চলে যাবে, সেটা তোর জন্য অবশ্যই মন খারাপের একটা ঘটনা হবে নিশ্চয়ই। আমি অনেক চেষ্টা করে তোর দুঃখে দুঃখী হয়ে চোখে পানি আনতে পারছি না। রূপান্তর ওয়াটার বোতল থেকে চোখে পানি দিল। তটিনী মুখের ওপর কল ডিসকানেক্ট করে দিল। রূপান্তর তাকে নিয়ে রীতিমতো মজা নিচ্ছে। দ্য গ্রেট ভাবওয়ালিকে নিয়ে মজা করা, সে অবশ্যই সুযোগ বুঝে প্রতিশোধ নেবে। চারিদিকে পাখির কিচিরমিচির আওয়াজে মেতেছে প্রকৃতি। জানালার ফাঁক গলিয়ে কিছু শুভ্র রঙা আলো রুদ্রের চোখে মুখে লাগছে। রুদ্র চট করে উঠে বসলো। ঘড়িতে সময় 5:30। অজু করে নামাজ পড়ে নিল সে। তারপর নিজেকে বাহিরের পোশাকে আবৃত করে বাইক নিয়ে বের হয়ে গেল। আগামীকাল সে পাড়ি দিবে সবাইকে ছেড়ে অন্য কোনো দেশে। আজ তার সময়টা সে সবার সাথেই কাটাতে চায়। প্রথমে যাবে নিজের মন খারাপের সঙ্গী জায়গাতে, যেখানে মন খারাপের সময় রুদ্র গিয়ে বসে থাকে। সরোবর, পানির মধ্যে মাঝখানে রয়েছে গোলাপি রঙের শাপলা ফুল। রুদ্র সিঁড়িতে বসে জুতো খুলল। পানিতে পা ডুবিয়ে দিয়ে চোখ বন্ধ করে আকাশের দিকে মুখ করে রইল। আকাশ, বাতাস, প্রকৃতি দুলছে, যেন সবাই জানান দিচ্ছে আজকে রুদ্রের মন খারাপ। রুদ্রের কানে নুপুরের ঝুনঝুন শব্দ ভেসে এলো। সে চোখ মেলে পেছনে ফিরে তাকালো। গোলাপি শাড়িতে নিজেকে আবৃত করে সদ্য এক বিবাহিত রমণী। পায়ের উপর নুপুর ঝনঝন করছে হাঁটার তালে তালে। কোমর সমান স্ট্রেট করা চুলগুলো পড়ে আছে পিঠময় ছড়িয়ে। হাতে কাচের চুড়িরা রিনিঝিনি শব্দ তুলে চলেছে। লাল লিপস্টিক দ্বারা রাঙানো ঠোঁট আউড়িয়ে সে রুদ্রকে নিজের আশার কথা জানিয়ে দিল। আমি এসছি। রুদ্র উঠে দাঁড়ালো। গোলাপি শাড়ির সর্বনাশিনীর দিকে এগিয়ে গেল সে। হাতে হাত গুজে দিল। সর্বনাশিনী রমণী রুদ্রের সর্বনাশ করতে চোখে চোখ রাখলো। রুদ্র এই কাজল কালো চোখে ডুবে মোহে পড়ে গেল তৎক্ষণাৎ। সর্বনাশিনীর পিঠময় ছড়িয়ে থাকা চুলের ঘ্রাণ নিল সর্বস্ব ভরে। তাহার মনে হলো কিছু একটা কমতি রয়ে গেছে। রুদ্র গোলাপি শাড়ির রমণীকে নিয়ে সরোবরের সিঁড়িতে বসলো। গোলাপি রঙের শাপলা ফুল ছিঁড়ে গুজে দিল সর্বনাশিনীর কানের পিঠে। চোখ ভরে দেখে নিল তাকে। এবার পরিপূর্ণ লাগছে তোমায়। সর্বনাশিনী হাসলো। আপনি পাশে আছেন বলেই আমি পরিপূর্ণ।
রুদ্র উঠে দাঁড়ালো। নিজের পরনের নীল শার্ট টেনে টুনে ঠিক করে নিল সে। পকেট থেকে আইফোন বের করে ক্যামেরাতে টাইমার লাগিয়ে গাছে সেট করলো। সর্বনাশিনীর সাথে শ্যাপলা বিলে বসে ক্যামেরা বন্দি করলো একের পর এক যুগলবন্দি। রুদ্র আচমকা চুমু খেলো সর্বনাশিনীর কপালে। হালাল চুমু, মানা নেই তো? সে হাসলো। হালালে আপত্তি থাকবে কেন? রুদ্র উস্কে গেল, ভুলে গেল জগৎ সংসারের সব শব্দ। তার কানে শুধু সর্বনাশিনীর গভীর নিঃশ্বাস উপলব্ধি হলো। ওষ্ঠের ভাঁজে ওষ্ঠে মিলিয়ে দিয়ে সুখের অনুভূতিতে তলিয়ে গেল তারা। নিঃশ্বাস তীব্র থেকে তীব্রতর হতে লাগলো। সর্বনাশিনী শ্বাস নিতে পারল না। অগত্যা ছাড়িয়ে নিল নিজের সমস্ত শক্তি দিয়ে। হাঁপাতে লাগলো পুরোদমে। রুদ্র লম্বা শ্বাস ছেড়ে নিজের সাথে জড়িয়ে নিল তাকে। পাগুলো মেলে দিল সরোবরের পানিতে। সর্বনাশিনী আসন করে বসলো হালাল প্রেমিকের কোলে। রুদ্র নেশাগ্রস্তের মতো ডুব দিল পুনরায়। বেলা গড়ালো। রুদ্র নিজেকে সামলাতে হিমশিম খেলো। প্রকৃতির নিয়মের বাইরে যাওয়া যাবে না। সে লম্বা লম্বা শ্বাস ফেলে নিজেকে শান্ত করলো। গোলাপি শাড়ির সর্বনাশিনী তখন লজ্জায় টইটুম্বুর। মুখশ্রী শাড়ির আঁচল দিয়ে আড়াল করে রেখেছে সে। রুদ্র নিজেকে শান্ত করে পাশে বসলো। আগামীকাল চলে যাব ঐশী, তোমার খারাপ লাগবে না? ঐশী লজ্জা ভুলে মুখ তুলে তাকালো রুদ্রের মুখপানে। লাজ রাঙা মুখশ্রী গাল বেয়ে নামতে লাগলো অশ্রুধারা। রুদ্র অবাক হয়ে তাকিয়ে রইল। এই প্রথম ঐশীর চোখে তার জন্য অশ্রু দেখতে পেল সে। রুদ্র নিজের দু হাতের মধ্যে ঐশীর মুখশ্রী আগলে নিল। হুশ, কাঁদে না। সারা জীবনের জন্য যাচ্ছি না। তোমাকে রেখে ওখানে মন টিকবে না। ইন্টারনেটের যুগে যোগাযোগ করার জন্য কোনো সমস্যা হবে না। পারলে সারাদিনই ভিডিও কলে কানেক্ট থাকবো, কেমন? তবুও কেঁদো না প্লিজ। সর্বনাশিনীর অশ্রুসিক্ত চোখে দৃষ্টি রাখল রুদ্র। পড়ে নিতে চাইল যেন না বলা অনুভূতি। তটিনী মুখ নিচু করলো। রুদ্র কপালের চুল কানে গুজে দিয়ে চুম্বন করলো গভীরভাবে। তটিনী কেঁপে উঠল। রুদ্র নিজের বুকে ঠাঁই দিয়ে পিঠে হাত বুলিয়ে দিতে লাগলো। আপনি ওখানে গিয়ে আমাকে ভুলে যাবেন না তো? রুদ্র হাসলো। যার কারণে আমার সর্বনাশ হলো, সেই সর্বনাশিনীকে ভোলা যে দায় হবে ঐশী। তটিনী শার্টের ফাঁক গলিয়ে উন্মুক্ত বুকে চুম্বন করলো। রুদ্র শক্তভাবে জড়িয়ে নিজের সাথে মিশিয়ে নিল তটিনীকে। চুলের ভাঁজে ঠোঁট ছুঁয়ে দিল গভীরভাবে। তুমি আমাকে দুর্বল করে দিচ্ছ ঐশী। সবসময়ই তো অদুর্বল থাকেন, আজ না হয় একটু দুর্বল হন। রুদ্র পুনরায় হাসলো। তুমি আজকাল নতুন নতুন শব্দ ব্যবহার করে চলেছ নিজের মতো। বাংলা ভাষাবিদরা শুনলে জেলে ঢুকিয়ে দেবে। তটিনী বুকে আস্তে হাতের আঘাত করলো। আপনি না বললেই হলো, জানতে পারবে না। রুদ্র এবার শব্দ করে হাসলো। যদি বলে দেই? তটিনীর সহজ স্বীকারোক্তি। আপনি বলবেন না। রুদ্র নাক ঘষে বলল, তুমি বড্ড বেশি বুঝো পাখি। ও মা, বেশি বুঝবো না? ঠিক আছে, এখন থেকে কম কম বুঝবো। হুম, তোমাকে বেশি বুঝাইতে মানাই। বড় হয়ে গেলে যে বউ। রুদ্রের মুখে প্রথম বউ সম্বোধনে তটিনীর বক্ষস্থল কেঁপে উঠল। হাঁসফাঁস করতে লাগলো দারুণভাবে। রুদ্র সেটা বুঝে নিল। নিজের উপর টেনে নিল তটিনীর সমস্ত অস্তিত্ব। তটিনী চোখ বন্ধ করে নিল। রুদ্র ওষ্ঠে ডুবে যাওয়ার আগে বলল, আমি আজ পাগল হয়ে যাচ্ছি ঐশী। আমার সর্বনাশ করার জন্য তোমার নামে মামলা ঠুকে দিব। তোমাকে বন্দি করা হবে রুদ্র ইরফান নামক জেলখানায়। তটিনী পাতলা ঠোঁট নাড়িয়ে বলল, জেলখানা আপনার নামে হলে আমি সারা জীবন বন্দী হতে রাজি। তটিনী ও রুদ্র একে অপরের হাতে হাত রেখে হেঁটে চলেছে দুপুরের তপ্ত রোদ্দুরে। সকাল পেরিয়ে দুপুর হয়ে গেল, কিন্তু দুজনের মন এখনো ঘুরে রয়ে গেছে। রুদ্রের ফোনে কল আসছে বারবার। হেঁটে হেঁটে দুজন বাইকের কাছে আসলো। রুদ্র বাইকে চেপে বসলো। তটিনী রুদ্রকে আবেশে জড়িয়ে ধরলো। রুদ্র স্পিড তুলে হাওয়ার বেগে ছুটে চলল বাড়ির দিকে। বাড়িতে সারপ্রাইজ অপেক্ষা করছিল দুজনের জন্য। রোবানাহার বউ বরণ করার সমস্ত আয়োজন করেছেন।
তটিনীকে বরণ করে ঘরে তুললেন রুদ্রের বউ হিসেবে। রুদ্রের মুখের হাসি যেন আজকে সরছে না। তটিনী রুদ্রের পেছনে মুখ লুকিয়ে ভিতরে প্রবেশ করলো। রুবানাহার মাথায় হাত রাখলেন। আর শুধু পরিবারের সবার সামনে বরণ করছি, একদিন আত্মীয় স্বজন সবার সামনে বরণ করে ঘরে তুলবো। আমার রুদ্রের যোগ্য বউ হবি তুই মা। আমার মেয়ে আমার কাছেই থাকবে সারা জীবন। এর থেকে বড় পাওয়া আমার জন্য আর কি হতে পারে? ঈশানী চোখে জল মুছলেন। তটিনী মায়ের বুকে মুখ লুকালো। রুদ্র ঠোঁট কামড়ে হাসি আটকালো। তটিনীর দিকে তাকিয়ে মাথা চুলকে উপরে উঠে গেল। রুবানাহার রান্নাঘরের দিকে যেতে যেতে বললেন, ফ্রেশ হয়ে খেতে আসো সবাই। খাবার টেবিলে আবারও জমজমাট হলো। এটাই হয়তো রুদ্রের সাথে সবার শেষ এক টেবিলে খাওয়া। আল্লাহ বাঁচিয়ে রাখলে আবারও বসা হবে কোনো একদিন এক টেবিলে। ততদিন শুধু অপেক্ষা। রুদ্র নিজ মনে এসব ভেবে চলছিল। তৎমধ্যে তটিনীর কাশি উঠে গেল। নাকে মুখে খাবার ঢুকে বেচারির অবস্থা খারাপ। রুদ্র পানির গ্লাস ধরেছে সামনে। তটিনী সেটা গিলে নিয়ে কিছুক্ষণ মাথা নিচু করে রইল। রুদ্র ধমক দিল, খাওয়ার সময় মন কোথায় থাকে? তটিনী ফুঁপিয়ে উঠল। সবার সামনে রুদ্রের বুকে হামলে পড়ল। বিড়বিড় করে বলল, আপনি হারিয়ে যাবেন না প্লিজ। পরিবেশে নিস্তব্ধতা। রুবানাহার তটিনীর মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। তটিনী রুদ্রের বুকে ঝাঁপিয়ে পড়ে আর মাথা তুলছে না। বেচারি লজ্জায় সেসবে নাকি কষ্টে কাঁদবে তা ঠিক বুঝে উঠতে পারছে না। রুদ্র তটিনীর পরিস্থিতি বুঝতে পেরে নিজের ঠোঁট কামড়ালো। ভেবে তটিনীকে সোফায় নিয়ে বসালো, কিন্তু তটিনী তাকে ছাড়লো না। সেই অবস্থাতেই বসলো রুদ্র। রুবানাহার পানি এগিয়ে দিলেন। রুদ্র সেটা তটিনীর মুখের কাছে ধরলো। আস্তে করে বলল, পানি খেয়ে নে। তটিনী এক চোখ খুলে তাকালো। রুদ্র চোখ রাঙিয়ে ইশারায় পানি খেতে বলল। রুবানাহার মুখ চেপে হাসছেন। বাকিরা খেতে বসেছে পুনরায়। ঈশানী খাবার টেবিলে সবাইকে এটা ওটা দিতে ব্যস্ত। রুবানাহার তটিনীর এক পাশে বসলেন। পিঠে হাত বুলিয়ে বললেন, এত মন খারাপ করলে হবে? তো দায়িত্ব নেওয়ার জন্য রুদ্রকে স্বাবলম্বী হতে হবে না? তটিনী রুদ্রের বুক থেকে মাথা তুলল। পানি খেয়ে মাথা নিচু করে বসে রইল। রুদ্র হাতের মুঠোয় হাত নিল সে। এত দুশ্চিন্তা কিসের? একেবারের জন্য তো যাচ্ছি না, 2 বছরই তো। তটিনীর ঠোঁট চেপে কান্না আটকালো। আমি চাই আপনি যান, কিন্তু 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 এমন কেন লাগছে জানি না। কেমন লাগছে? তটিনী মাথা নিচু করলো। রুদ্র রুবানাহারের দিকে তাকালো। রুবানাহার ইশারায় বুঝিয়ে চলে গেলেন। নিজের ঘরে বসে আছে তটিনী, পাশে বসে রুদ্র। রুবানাহার খাবার দিয়ে গেলেন দুজনকে। রুদ্র খাবারের প্লেট হাতে নিয়ে ভাত মাখাতে লাগলো। তটিনী সেটা দেখে নাক সিটকালো। খাবো না। রুদ্র জোর করে মুখে খাবার দিল। তটিনী কষ্ট করে গিলে ফেললো সেটা। আচমকা লজ্জাবতী তটিনী লজ্জা ভুলে গেল। রুদ্রের হাত দুদিকে মেলে দিয়ে রুদ্রের উপর বসে গেল। রুদ্র ঠোঁট কামড়ে হেসে নিজের হাসি আটকিয়ে ভাত খাওয়াতে মনোযোগ দিল। তটিনী রুদ্রের কাঁধে মাথা রেখে ভাত গিলছে। তুমি এত লক্ষ্মী কেন ঐশী? রুদ্রের আদুরে কণ্ঠে তটিনী আবেশিত হলো। আপনি এত আদুরে ভাব নিয়ে ডাকেন কেন? মুখে ভাত দিয়ে রুদ্র কপালে ওষ্ঠ ছুঁইয়ে দিল। খাওয়া শেষ, এবার যত খুশি লাফাও, তোমাকে আর আটকাচ্ছি না। কিন্তু নেমে গেল না তটিনী। আগের মতোই বসে রইল সে। রুদ্র আর চোখে তাকালো। এভাবেই খানা ধরে রেখেছি নাকি? হাত দুটো তো খোলাই আছে। রুদ্র মেনে নিল। খাওয়া শেষ করে দেখলো তটিনীর তার কাঁধে মাথা রেখেই ঘুমিয়ে পড়েছে। রুদ্র নিজের বিছানাতে ঠিকঠাক করে শুইয়ে দিয়ে বের হয়ে গেল। সন্ধ্যায় বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাসায় ফিরল রুদ্র। নিজের রুমে গিয়ে সবার ভিড় দেখলো। সবাই মিলে তার ব্যাগপত্র গোছাতে ব্যস্ত। তটিনী তখনও বেঘরে ঘুমাচ্ছে। রাজ ও তুরফান তটিনীর ঘুমের 12টা বাজানোর জন্য ছক কষছে। রুদ্র সেটা বুঝতে পেরে দুজনের সামনে গিয়ে দাঁড়ালো। একদম না, ঘুমাচ্ছে, ঘুমাতে দে। রুদ্র ও তুরফান নিয়ে গেল। রুদ্রের সামনে থেকে দুজন সরে গেল তৎক্ষণাৎ। রুদ্র ফ্রেশ হয়ে সে মায়ের সাথে নিজেও ব্যাগপত্রে জামা ঢোকাতে শুরু করলো।
রোবানাহার ছেলের ক্লান্ত মুখের দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে রইলেন। রুদ্র না তাকিয়েই হাসলো। এত কি দেখো মা? রোবানাহার ছেলের গালে হাত রাখলেন, বললেন, তুই বড় হয়ে গেলি রোদু, আমার থেকে দূরে থাকবি এখন। রুদ্রের হাত থমকে গেল। সে ব্যাগ ফেলে মাকে জড়িয়ে ধরলো। একদম নয় মা, আমি ফিরবো। আর তোমরা যদি এমন করো তো আমি যাব না। তোমার মতো আরেকজনও আমাকে শান্তি দিচ্ছে না, আমাকে অশান্তিতে রেখে কি নিশ্চিন্তে ঘুমাচ্ছে দেখো। রোবানাহার চোখের কোণের জল মুছলেন। ওর এখনো সব রকম জ্ঞান হয়নি রোদু, তুমি যখন আসবে তখন দেখবে একদম বড় হয়ে গেছে। আমি আছি তো, সব দিক থেকে তৈরি করব, সব কিছু শিখিয়ে দেবো। তুমি নিশ্চিন্তে যাও, তোমার মা যতদিন আছে চিন্তা কিসের বাবা। রুদ্র বাচ্চাদের মতো আচরণ করলো। মায়ের কোলে মাথা রেখে চোখ বন্ধ করলো। চুলে হাত রাখো মা। রোবানাহার কাঁদতে চাইছেন না, না হলে তার ছেলেটা যাবেই না, দেখা যাবে শেষে। তটিনীর ঘুম ভাঙলো 8টার পর। বাড়িতে সবাই তখন সোফায় বসে গসিপ করছে। তটিনী ফ্রেশ হয়ে নিচে নামলো। রুদ্রের যাওয়ার প্রস্তুতি হচ্ছে। ব্যাগপত্রে খাবার ঠেসে ঠুসে দিচ্ছে নিশানি। তটিনীর মন খারাপ হয়ে গেল বেশ। রাত পোহালেই রুদ্র রওনা হয়ে যাবে। রোবানাহার তটিনীকে টেনে রুদ্রের পাশে বসালেন। রুদ্র পকেট থেকে চকলেট বের করে দিল। তটিনী চকলেট না নিয়ে অপলক তাকিয়ে রইল। রুদ্র চোখের ইশারায় বলল চকলেটগুলো নিতে। তটিনীর কোনো সাড়া না পেয়ে নিজেই হাতে গুজে দিল। তটিনীর যেন হুঁশ ফিরল। সে নিজের হাতের দিকে একবার তো রুদ্রের দিকে একবার তাকাচ্ছে। রুদ্রের কাঁধ জড়িয়ে ধরে নিজের সাথে আলতো করে মিশিয়ে নিল সবার অগোচরে।